হ্যালো, আপনারা দেখছেন এবং শুনছেন গুড ম্যান টকিং। ইউ আর লিসেনিং টু গুড ম্যান বিকজ আই এম এ গুড ম্যান। যাই হোক, আমি যে কথাটি বলতে চাচ্ছি যে আমার পেজ এবং ইউটিউব চ্যানেল, এই দু জায়গাতে, অর্থাৎ আমার যে প্ল্যাটফর্মটা গুড ম্যান টকিং, এখানে আমি নানা রকমের বিষয় নিয়ে অ্যানালাইসিস করি, নিজের এক্সপিরিয়েন্সগুলো শেয়ার করি, কখনো কখনো নিজের ডেইলি লাইফগুলো শেয়ার করি, নানা রকমের শেয়ারিংগুলো চলে। হঠাৎ করে ভাবলাম আপনাদের সাথে একটু ডিফারেন্ট কোনো কিছু শেয়ার করা যায় কিনা। সেই জায়গা থেকেই আমি ভাবছিলাম যে কিছু ঘটনা থাকে না জীবনে, যে যার কোনো হিসাব মেলে না, যার কোনো অ্যান্সার নেই এখন পর্যন্ত আপনার কাছে। তো আমিও তো রক্ত মাংসের মানুষ, আমার জীবনে এরকম ঘটনা যে একেবারে নেই তা না। ওই ব্যাপারগুলো একটু আপনাদের সাথে এই প্ল্যাটফর্মের মাধ্যমে শেয়ার করতে চাই। সেই জায়গা থেকে আমি আপাতত ভাবছি যে প্রতি শুক্রবার আপনাদের এই আমার জীবনের অমীমাংসিত যে ঘটনাগুলো, সেগুলো আপনাদের সাথে শেয়ার করব। শুরুতেই বলে রাখি, আমাকে ব্যক্তিগতভাবে যারা দীর্ঘদিন ধরে চেনেন, বন্ধু বান্ধব বলি, ফ্যামিলি বলি, তারা খুব ভালো করে জানেন যে আমার জীবনে অলৌকিকত্ব বলে কোনো কথা নাই। মূল গল্পে ঢুকি। আমি তখন ক্লাস 6-এ পড়ি, বরিশাল শহর। এবং বরিশাল শহরে আমাদের যে বাসাটা, সেই বাসায় ওই দিন, যে দিনকার ঘটনা, সেদিন ওই সময়ে আমি এবং আমার বাবা, এই দুজন মানুষ বাসায় ছিলাম। তাহলে বাকিরা কোথায় আমি একটু বলে দিই, তাহলে আপনাদের কমিউনিকেট করতে সুবিধা হবে। আমার বড় আপা সপ্তাহখানেকের জন্য নানা বাড়িতে। এটা হচ্ছে সেই সপ্তাহখানেকের, যদি হিসাব করি 3-4 দিন পরের ঘটনা। তখন সে তার বা আমাদের নানা বাড়িতে। আর ইমার্জেন্সি একটা খবর আসার কারণে আমাদের বাসা থেকে আধ ঘন্টার রিক্সার পথ, সেই জায়গাটা হচ্ছে আমার মেজো খালা বাড়ি। সেখানে আমার মা আমার মেজো বোনকে নিয়ে ওই বাসায় গেছেন। আমি জানি যে আজকে মা খালা বাড়ি যাচ্ছে, এবং মোটামুটি আমি বাসায় ঢুকলে পরে সে বের হবে, এরকম একটা ব্যাপার। খাওয়া দাওয়া করে উঠতেই মা বলল যে ঘুমাতে হবে, কারণ সেই সময় আমাদের ছোটবেলার সময়টায় আপনারা নিশ্চয় মনে করতে পারবেন যারা আমার বয়সী, যে একটা বিকেল বেলা ঘুমানোর প্রচলন ছিল, যেন রাতের বেলা লেখাপড়াটা ঠিক মতো করা যায়, এরকম একটা ব্যাপার ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ হলো। আমি ঘুমাতে চাই কি না চাই এই ধরনের কোনো ঝুঁকি মান নিল না। সে বাবার পাশে আমাকে শোয়াই দিল। আমাদের সময় আমরা বাবাকে মোটামুটি বাঘ ভাল্লুক লেভেলে রাখতাম, এবং বাবার পাশে শোয়ানো মানে আমার ইচ্ছা করুক আর না করুক ঘুমাতে হবে, সেরকম একটা মোমেন্ট। তো আমি তখনও শুইনি। ওই সময় মা বিদায় নিয়ে গেল যে সে যাচ্ছে খালা বাড়িতে, এবং সাথে আমার মেজো আপা, দুজন মিলে বেরিয়ে গেল। আমি বাবার সাথে দাঁড়ানো, আমরা দরজা টরজা দিলাম। বাসায় কোনো সার্ভেন্ট বা এই ধরনের কেউ নাই। তারা হয়তো সন্ধ্যা নাগাদ চলে আসবে, এরকম হয়তো বা 2-3 ঘন্টার একটা ব্যাপার। এই 2-3 ঘন্টায় আমি হয়তো ঘুমাবো, এরকম একটা বিষয়। আমার হাতে একটা ঘড়ি। এই ঘড়িটা হচ্ছে আমার খুব স্পেশাল, কারণ হচ্ছে ক্লাস 5-এ এক্সপেকটেশনের তুলনায় ভালো রেজাল্ট করার কারণে মা আমাকে জীবনের দ্বিতীয় ঘড়িটা কিনে দিয়েছিলেন। ক্যাসিও ব্র্যান্ডের একটা বেল্টের ঘড়ি, খুব সুন্দর ঘড়ি। আমি খুব একটা পড়তাম না, মা খুব একটা পড়তে দিত না, যে মানে তখন তো একটা বাড়ন্ত সময়, তারা বিশ্বাস করেন যে রিস্ট ছোট হয়ে যাবে, চিকন হয়ে যাবে, এরকম একটা ব্যাপার। তো যাই হোক, আমি খুব বেশি যে পড়ার সুযোগ পেতাম তা না, আমি স্কুলেও পড়তাম না, কিন্তু বাসায় এসে ওই ঘড়িটা পড়তাম। এবং সেদিনও তাই, বাসায় ঢুকেই আমি ঘড়িটা পড়লাম। ঘড়িটা পরেই খাওয়া দাওয়া করছি টরছি, সবকিছু করার পরে বাসা থেকে সবাই চলে গেল। আমি এখন ঘুমাবো। আবার ঘুমানোর আগে আমি ঘড়িটা খুলে রাখতাম। বাবার যে রুমটা, বাবার রুমে 2টো আলমারি ছিল। তখন স্টিলের আলমারির খুব প্রচলন, বড় একটা আলমারি, এবং পাশে একটা মাঝারি ধরনের, ওটাও স্টিলের আলমারি, এবং তার পাশেই আমাদের ল্যান্ডফোন। আমি বলছি 1989 সালের কথা, 89 বা 90 সালের কথা। তো ওই ল্যান্ডফোন সেটা হচ্ছে ছোট আলমারিটার উপরে, এবং পাশে বড় আলমারিটা। মজার ব্যাপার বা ইনফরমেটিভ যে ব্যাপারটা, সেটা হচ্ছে বাবার বিছানার পেছনের একটা জানালা আছে, সেই জানালাটা কিন্তু ম্যাক্সিমাম টাইম বন্ধই থাকে। ওই জানালাটা এমনিতেই আমরা খুলি না। তারপরও যদি আমি ধরে নেই যে ওই জানালাটা
কোনো কারণে খোলা হয়েছিল। ফ্যাক্ট হচ্ছে ওই জানালা থেকে আমাদের ল্যান্ডফোন সহ ছোট যে আলমারিটা তার উপরের যত কিছুর জায়গা এটা একদমই দেখা যায় না, টোটালি দেখা যায় না, শুধুমাত্র বড় আলমারিটাই দেখা যায়। ওটার আড়ালে ওই পুরো জায়গাটা কোনোভাবে দেখার সুযোগ নাই। কিন্তু আমার স্পষ্ট মনে আছে যে ওদিনও ওই জানালাটা বন্ধ ছিল। সবাই চলে গেল, দরজা টরজা দেয়া হলো, ঘুমানোর চেষ্টা করলাম। আমি শোয়ার আগে যতক্ষণ সজাগ ছিলাম ঘড়িটা আমার হাতে, ঘড়িটা খুলে ছোট আলমারির উপরে ল্যান্ডফোনের পাশে সুন্দর করে রাখলাম। একটা কাগজ আছে, কাগজের উপরে রাখলাম যেন ময়লা টয়লা না লাগে, যেহেতু খুব পছন্দের জিনিস, ওভাবে রাখলাম। তারপর অনিচ্ছা সত্ত্বে শুলাম বাবার পাশে এবং একটা ঘুম দিলাম। ঘুম হলো, সন্ধ্যাবেলা ঘুম ভাঙলো। মা যখন আসছে মেজবাকে নিয়ে, তখন কলিং বেলে আমিও উঠলাম, আর বাবা আগেই উঠছে। সে গিয়ে গেট খুললো, আমিও উঠে বসা। ওকে ফাইন, আসলো। খালাবাড়ি থেকে বিভিন্ন ধরনের জিনিসপত্র দিয়ে দেয়, যেমন ডাব, তাদের নিজস্ব বিশাল এরিয়া জোড়া বাড়ি, অনেকগুলো নারকেল গাছ, সুন্দর সুন্দর ডাব পাঠালো, এই পাঠায় ওই পাঠায়, অনেক কিছু পাঠায়। খুব মজার একটা এক্সপিরিয়েন্স যে ঠিক আছে এখন তো ঘুম থেকে উঠলাম, এখন একটু ডাব টাব খাবো, অনেক কিছু। এই পরিস্থিতির পরে আমি হাত মুখ তখনও ধুই নাই, বিছানাতেই বসা। অর্থাৎ আমার বিছানা থেকে যদি আমি ডান দিকে এরকম করে তাকাই, আলমারিটা আমার ডান পাশে, ওই ছোট আলমারিটা যার উপরে আমি জিনিসগুলো রেখেছি, আর এই পাশ থেকে আরেকটু, এই পাশ থেকে হচ্ছে বড় আলমারিটা। আর যে জানালার কথা বলছি ওটা হচ্ছে ওই আলমারিটার ওই পাশে। যাই হোক, জানালা তখনও বন্ধ। আমি উঠলাম, উঠে খুব রিল্যাক্স মোডে দাঁড়ালাম। এর মধ্যে মা এবং মেজো আপা ভিতরের রুমে আসলো, অর্থাৎ আমরা যে রুমে। তা আমি তাদের সাথে এরকম একটু হেসে কি জানি কথা বলছিলাম এবং আমি এরকম করে তাকাইলাম, তাকে দেখলাম আমার ঘড়িটা নাই। আমার ঘড়িটা নাই। প্রথমে তো মন খারাপ, কান্নাকাটি, নানা রকমের বিষয় যেটা হয় ওই বয়সে। আমার কতই বা বয়স, 10-11 এরকম হবে। তো ব্যাপক কান্নাকাটি করার পরে অনেক খোঁজাখুঁজি, সবাই মিলে খুঁজলো। লাস্টে মা আমাকে বললো যে তুমি টেনশন করতেছো কেন, এটা তো আলমারির পেছনে পড়ছে, তুমি খেয়াল করো না। আমি বললাম আমি কাগজের উপরে রাখছি, আমার মনে আছে। আমার ছোট থেকেই হচ্ছে একটু ডিটারমাইন্ড ক্যারেক্টার। আমি মানে যেটা করি না ঠিক আছে করি না, বা যেটা ভুল সেটা আমি খুব সহজে স্বীকার করি, কিন্তু যেটা আমি ডিটারমাইন্ডলি বলি যে এইটা, সেটা সাধারণত ভুল হয় না। হ্যাঁ, তো আমি খুব ডিটারমাইন্ডলি বললাম যে না, আমি তো কাগজের উপরে, কারণ আমি যখন কাগজের উপরে রাখি ওটা যেন ময়লা না লাগে, ওইটা নিয়ে আমি চিন্তা করছি। তার মানে হচ্ছে আমার মাথার মধ্যে অনেক কিছু ঘুরছিল। এটা তোমার মেমোরিতে আছে এখনো, টাটকা একেবারে। তারপরও বাসার সবাই তো এভাবে চিন্তা করবে না, আমি ছোট মানুষ, চিন্তা করছে ছোট মানুষ তো কত রকমের কথাবার্তাই বলে। তো মা বললো যে অসুবিধা নাই, আমি কালকে 2টো আলমারি সরানোর ব্যবস্থা করব। তারা মোটামুটি কনফার্ম যে ঘড়িটা পেছনে পড়ছে এবং সেখান থেকে উঠে আমাকে দিবে। পরের দিন আমাদের যে হেল্পিং হ্যান্ড খালা আসলো, তার একটা পিচ্চি আছে সাথে, সেও আসে, কাছাকাছি বাসা। সবাই মিলা ওই আলমারি সরালো এবং খুব হ্যাপিলি, কারণ তারা জানে ওখানে তারা সেটা পাবে। ঘড়ি আর ওখানে পাওয়া গেল না। আমি ততক্ষণ পর্যন্ত কোনোভাবে হিসাব মেলাতে পারি নাই। এবার আমার সাথে যুক্ত হলো মা, কারণ সে পরিষ্কারভাবে বাবার কাছে শুনছে জানালাটা বন্ধ, বাবার কাছে শুনছে যে এর মাঝখানে বাসায় আর কেউ আসে নাই, কোনো কলিং বেল বাজে নাই, কোনো কিছুই হয় নাই। এর মাঝখানে বাসার ভেতরে আর কোনো কিছুই হয় নাই। কিন্তু ঘড়িটা সেদিন আর পাওয়া গেল না। ওই ঘড়িটা আর কোনোদিন পাওয়া যায়নি, কোনোদিন না। খুব ভাগ্য ভালো আমি যে সেদিন ঘড়ি পরে খাওয়ার সময়টা ঘুরছিলাম, এটা আমার ফ্যামিলি মেম্বাররা দেখেছিল। তা না হলে কিন্তু ধরে নিত আমি কোথাও না কোথাও ফেলে দিছি, অথবা আমি হয়তোবা স্কুলে পড়ে গেছি, সেখানে পড়ে গেছে, অনেক কিছু তারা মনে করত। কিন্তু তারা আমাকে খাওয়ার সময় ঘড়িটা দেখেছিল এবং প্রত্যেকেই দেখেছিল। ফ্যাক্ট হলো সেই ঘড়িটা আমি আর কোনোদিন পাইনি। আমি এর ব্যাখ্যা জানি না, আমি এই ব্যাখ্যা কারো কাছে পাইনি। প্রশ্ন এবং উত্তর, যুক্তি এবং তর্ক, এইসবের ঊর্ধ্বেও এই মহাবিশ্বে অনেক ঘটনা ঘটতে পারে, যেটা হচ্ছে
আমাদের নার্ভাস সিস্টেম বা ক্যাচ করবার যে ক্ষমতা, সেগুলোর চেয়ে অনেক বেশি দূরের বা গভীর, যে পর্যন্ত আমাদের নেটওয়ার্কটা যায় না, আমাদের এর যে নেটওয়ার্ক সেটা ওখানে যায় না। হতে পারে এরকম, কিন্তু তারপরও আমার জীবনে যে কয়টা বিস্ময়কর ঘটনা, তার মধ্যে এইটা আমি মোটামুটি শীর্ষ 2-3টার মধ্যে রাখি। ওটাই ভাবছিলাম যে আপনাদের সাথে ব্যাপারটা একটু শেয়ার করি। এটাকে ঠিক ভয়ঙ্কর বা ভৌতিক বলা যাবে না, এটা আমার কাছে অনেকটা থ্রিলার। কিন্তু থ্রিলারের বৈশিষ্ট্যটা এরকম, আপনি এটাকে যত অ্যাঙ্গেল থেকে নিজের মতো করে যত ভাবে দেখতে চাবেন, আপনি সেভাবেই দেখতে পাবেন। আমি আমার অ্যাঙ্গেল থেকে তো দেখলাম, এতটা বছর ধরে ওই জিনিসটা এখন আমি মাথায় নিয়ে ঘুরি। আপনারা বলেন তো, আপনাদের কি মনে হয়, কি ঘটেছিল সেদিন, কি ঘটতে পারে সেদিন? কমেন্ট করে জানান। পরের ফ্রাইডেতে আবারও এরকম একটা ঘটনা নিয়ে আপনাদের সামনে হাজির হব, একেবারে নিজের অভিজ্ঞতা এবং পুরনো হলেও বেশ টাটকা। ভালো থাকেন সবাই, কথা হবে আবারও।